কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। দেখো, কিছুদিন আগে বাংলাদেশের কয়েকজন প্রাক্তন সেনাকর্তা তারা একটা কথা বলেছিল যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আর আমাদের দেশে থাকা বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করা এমন কিছু মৌলানা পীরজাদা আছে যাদের এমন ঢ্যামনা খচ্চড়েরা হয়, তো এরাও বলছে নাকি কলকাতা দখল করে নেবে। তো কলকাতায় যিনি শাসন করছেন আমাদের দিদি ভাই, তার কোনো বক্তব্য নেই এটাতে। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। খোলা মঞ্চ থেকে বলছে যে তাদের যে মুসলিম সমাজের যে ইয়ং ছেলেমেয়েরা আছে তারা নাকি নিজের বউ, সংসার, পরিজন সব ছেড়ে কলকাতায় পড়ে থাকবে, 2-3 মাস কলকাতাকে বন্ধ করে দেবে। শুধু একটাই কথা ভাবছি যে আমরা কোন রাজ্যে বাস করছি, যে রাজ্যের রাজধানীকে সবাই যে যার মতো পারছে দখল করার কথা বলছে, আর আমাদের মুখ্যমন্ত্রী ওদের চুপ আছে। তো বিকজ দেখো, এই মানুষগুলোর সাথে যে বাংলাদেশের একটা আলাদা লিঙ্ক আছে তাদের কথা দেখেই প্রকাশ পাচ্ছে। কারণ তুমি যেই রাজ্যে থাকছো, যেই রাজ্যে খাচ্ছ, যেই রাজ্যে পড়ছো, সেই রাজ্যতে তুমি তার রাজধানীকে দখল করে রাখতে চাইছো, আবার ক মাসের জন্য, 2 মাস 3 মাসের জন্য। বলি, কলকাতাটা কি তোমার মায়ের ভাতাররা বানিয়ে গেছিল যে তুমি চাইলেই দখল করে নেবে? কলকাতাকে দখল করে রাখবে যেন কলকাতার ওর বাপ ঠাকুর দ্বারা দান করে গেছিল। তো একটা ওয়াকফ আইন পাস হয়েছে, সেই আইনের বিরুদ্ধে এখনও পর্যন্ত সারা দেশ চুপ করে গেছে। এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে পেঁয়াজিটা বেশি হচ্ছে, আর এই পেঁয়াজি বেশি হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মুসলিমদেরকে তিনি প্রথমে ভাই বলে ডাকবেন, তারপরে বাঙালিদেরকে চুদির ভাই, হিন্দুদেরকে চুদির ভাই বলে ডাকবেন। যেই হিন্দুরা তাকে ভোট দিচ্ছে তারা সবাই চুদির ভাই হয়ে গেছে। ভয় তো এটাই যে ওনারা সিদ্ধান্ত যেটাই নেবে সেটাই মেনে নিতে হবে, কারণ কমিটি ওনারাই তো বানায়, কেন্দ্র সরকার তো কমিটি বানাচ্ছে। ওনারা যদি বলে দেয় যে এটা ওয়াকফ সম্পত্তি, আজকে দেখেন যে আম্বানি রিলায়েন্স কোম্পানি মুম্বাইতে যে বিল্ডিং বানিয়ে রেখেছে, কার জায়গা ওটা? ওয়াকফ সম্পত্তি তো। হ্যাঁ, যেটা মেন কারণ, কলকাতার আমাদের দাঁড়িয়ে একজন মৌলানা বলছে যে আম্বানির বাড়িটা নাকি ওয়াকফ সম্পত্তি। তোর কোনো কাগজ আছে তোদের কাছে? তোরা তো যাকে তাকে ওয়াকফ সম্পত্তি বলছিস, যাকে তাকে বউ বানাচ্ছিস। আজ বউ বানিয়ে কালকে বলছিস তালাক তালাক তালাক, ডিভোর্স দিয়ে দিচ্ছিস। তোদের মুখ না মারা, সেটা থেকে গু বেরোচ্ছে শুধু। আজকে দেখেন এই কলকাতার ইডেন গার্ডেন কার সম্পত্তি? ওয়াকফ সম্পত্তি। এইসব মুসলিমরা এরা যেভাবে আমাদের দেশটাকে করতে চাইছে যে এদের কথাই সব হবে, এদের কথাই আমাদেরকে উঠতে হবে, বসতে হবে। এরপরে যেসব 12 ভাতারি নেতারা, তারা হচ্ছে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব মানুষগুলোকে এখনও প্রশ্রয় দিয়ে যাচ্ছে। শুধু তাদের কাছে একটাই অনুরোধ যে তারা প্যান্ট খুলে দাঁড়িয়ে থাকো, মুসলমানরা আসবে তোমাদের পেছন মেরে চলে যাবে। আর এইসব শহরের বাচ্চা এসবের জন্য দায়ী নয়। এসব শহরের বাচ্চাগুলো মানে এদেরকে যে বুঝিয়েছে যে ওয়াকফ সম্পত্তিটা এইরকম ওইরকম ওইরকম, মোদি তোমাদের কেড়ে নিচ্ছে। আরে মোদি কাড়েনি রে, মূর্খের দল, মূর্খের বাচ্চা সব। মোদি করতে চাইছে যে তোদের ওয়াকফ সম্পত্তি, তোদের ওয়াকফ মুসলিমদের মধ্যেই বিলিয়ে দেওয়া হবে। তোদের যে সব বড় বড় শহরের বাচ্চা আছে না, ওদেরা যে সব জায়গা দখল করে রেখেছে, সেই জায়গা দখলকৃত জায়গাগুলো সরকার তার আন্ডারে নিয়ে এবার সেখান থেকে আবার মুসলিম সমাজের মাধ্যমে বিলিয়ে দেবে। এতদিন পর্যন্ত তো সব ওয়াকফ সম্পত্তি তোদের দখলে ছিল, তোরা কি ছিঁড়ে নিয়েছিস? আজকে যখন সরকার নিজ দায়িত্বে সেগুলো করতে চাইছে, তখন তোদের কোথায় ফাটছে, মনে হচ্ছে তুইও কিছু দখল করে বসে আছিস অবৈধভাবে। আর মুকেশ আম্বানির ঘরও যদি তোমার ওয়াকফ সম্পত্তি হয়, কলকাতার ইডেন গার্ডেন যদি ওয়াকফ সম্পত্তি হয়, তাহলে তো ওএসিজি যে আমাদের দিল্লির, তার বাড়িটাও তো আমাদের হিন্দুদের হতে পারে। হবে বলছি না, হতেও পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলেছেন, আর ফিরহাদ হাকিম একটু অন্যরকম ভাবে বলেছেন যে এটা সেনাদের দেশ স্বাধীনের আগে, কিন্তু না, এটা এগুলো ওয়াকফ সম্পত্তি। প্রথমে এইসব সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, এদেরকে অ্যারেস্ট করে এনআইএ দায়িত্ব নিক, এদের পেছন পুরো ভেঙে দেবে মেরে। এদের ওয়াকফ সম্পত্তি, এটা ওয়াকফ, ওটা ওয়াকফ, ওটা ওয়াকফ, কোনো কাগজপত্র নাই। আজকে যখন মসজিদগুলো যে আছে, সেই মসজিদগুলো সেগুলোর কাগজ চাওয়া হচ্ছে, তখন বলছে এত মানে পুরনো কাগজ কী করে আসবে? তাহলে ইডেন গার্ডেনটা যে ওয়াকফ সম্পত্তি, তোর কোন বাবা বলেছিল? হ্যাঁ রে কুকুরের বাচ্চা, তোর কোন বাবা বলেছিল? সালাদেরকে না শুকর খাইয়ে মারতে হবে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকগুলো আর ফিরহাদ হাকিমের মতো লোকগুলো, এরা নিজেদের মধ্যে বোন মারামারি করে মরে যাবে। কারণ এরা তো অনেক রকম জায়গা দখল করে বসে আছে, তাই না? মেন মেন জায়গাগুলো এরা দখল করে বসে আছে। যদি এগুলো বিলটা কোনো রকমে কার্যকর হয়ে যায়, তাহলে তো এদের পুরো ফেটে আগুন বেরিয়ে যাবে। তাই এরা সাধারণ জনগণকে ভুলভাল বুঝিয়ে মোটামুটি ফেলে রাখছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই জিনিসগুলো তোমাদেরও জানা দরকার। দেখো,
এই যে মানুষগুলো আজকে রাস্তায় নেমেছে, এরা যে বলছে এটা ওয়াকফ, ওটা ওয়াকফ, ওটা ওয়াকফ, এবার হিন্দুরা যদি নামবে তাহলে ভাই তোদের লুঙ্গি টুঙ্গি সব আমাদের হিন্দুদের সম্পত্তি বলে মনে হবে। কারণ আমাদের মহাভারতের রামায়ণে লেখা আছে এখানটায় কোনো মুসলিমরা ছিল না, জোর করে এসে এখানে শাসন করেছে, প্লাস তোদের মতো কিছু অবৈধ সন্তানদেরকে জন্ম দিয়েছে, যারা আজ বলছে ওটা ওয়াকফ, ওটা আমার বাপের সম্পত্তি, এইরকম করে করে মোটামুটি নিয়েই ছাড়বে বলছে। কিন্তু তা তো হতে দেওয়া যাবে না। দিদি তোদের দিতে পারে, কিন্তু আমাদেরও একজন দাদা আছে, সে দেবে না ভাই। আর এই গোমূর্খ, একদম এদেরকে মূর্খ করে রাখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এদেরকে অনেক কিছু বলে বোঝায়। যে একজন সাংবিধানিক প্রধান হয়ে সে যদি এদেরকে উল্টাপাল্টা বোঝায় তো এদের কি দোষ? এরা তো গোমূর্খ, এরা তো জানে না। এদেরকে বলা হয়েছে যে পৃথিবীর থেকে চাঁদ নাকি অনেক বড়, আবার চাঁদের আলোতে আমরা নাকি গরম অনুভব করি। এদের যে মাদ্রাসা আছে এখানে এগুলো শেখানো হয়, তো সেই মাদ্রাসায় পড়ে এরা কোন দিন নাসাতে চাকরি পাবে সেটা আমরা জানি না। সরকারের প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে মাদ্রাসাগুলোকে বন্ধ করা, কারণ এই কাটা বাচ্চারা ওখানে পড়েই সব কিছু পেছন মেরে দিচ্ছে, দেশের সংস্কৃতি কালচার। না হলে এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও, যার মাদ্রাসায় পড়ার ইচ্ছা আছে তারা ভাই পাকিস্তানে গিয়ে পড়, এখানে থাকার দরকার নেই। আর কলকাতার তোদের মায়ের ভাতারে নয় যে 2 দিনে 4 দিনে দখল করে নিবি। जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आए, वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, বাঙালি এলাকায় মাছ ভাতও বন্ধ। হ্যাঁ, একদম ঠিক বলেছে মমতা ব্যানার্জি। মাছ কাটা মাংস কাটা দোকান খুলে রেখেছে, সে নিজে কেটে সবাইকে খাওয়ায়, আর বিজেপি এলে নাকি এগুলো সব বন্ধ করে দেবে। হ্যাঁ, বন্ধ করে দেবে তো দেবে, মাছ মাংস সব বন্ধ। মাছ মাংস বন্ধ করে দেবে। জীব হত্যা করা তো মহাপাপ। কোন দিন দেখবে শালা গরুর বদলে তোমাদেরকেই কেটে খেয়ে গেছে এরা। কারণ এই কাটা বাচ্চারা সব কিছু করতে পারে, এরা মানুষের মাংসও খেতে পারে। কারণ এদের তো মা বাবা ভাই বোন এরা তো সম্পর্ক বলে কিছুই বোঝে না। এরা যেদিনকে বুঝবে সেদিনকে দিদি তোমার ফেটে যাবে পুরো। কেন আমরা হিন্দু নিয়ে জন্ম নিয়েছি বলে এটাই আমার অপরাধ? কোনো অপরাধ নেই, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা পুণ্যের কাজ। বিয়ের দাদা লেখা হিসেবে, চাই না। দাদা হিসেবে দেবো। অতগুলো সোনা, অতগুলো টাকা কোথায় পাবো? আমি রাজ্য সরকারকে যতগুলো টাকা ছিল কিচ্ছু নাই। কি করে আমার বাপ মা আমাকে দিয়ে দিল? মালদাতে একটা ঘটনা ঘটেছে। সে ঘটনাটা হচ্ছে এই যে চোরের বাচ্চারা, কাটা বাচ্চারা লুঙ্গি পরে যে চুরি করতে এসেছিল, সেখানটায় আমাদের একটা বোনের বিয়ে আছে 7 মাস পরে। সে বিয়েতে তার বাবা মা কিছু গয়না কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিল, এই কিনখার ছেলে চোরের বাচ্চারা এরা সব নিয়ে গেছে। তো এই বোনটার কাছে গেছে কে না, আমাদের দলেরই কোনো একজন নেতা গেছে। তখন সে নেতারা বলছে আমি তোমাকে বোনের মতো করে ভালোবেসে লেহেঙ্গা একটা দিতে চাই। তখন এই বোনটা বলে যে চাই না তোর লেহেঙ্গা ভাই, তুই সেই লুঙ্গি পরে মসজিদে গিয়ে নামাজ পড়, দিলে হয়ে যাবে। কেমন সুরের বাচ্চা, মানে এদের একই অঙ্গে ডবল ডবল রূপ। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আরে কুণাল দা, তুমি তো বুঝতেই পারোনি, তুমি বলতেই পারোনি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আকবর আলী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আল্লাহ। তো এই আকবর আলী আর আল্লাহর মিশ্রণে আমাদের পশ্চিমবঙ্গটা পুরো একটা মসজিদে পরিণত হয়েছে। তারপরে কবে বলবে যে হাওড়ার ব্রিজটা ওয়াকফ সম্পত্তি, যে মুসলিমরা দখল করে ওখান থেকে ঝাঁপ দেবে গঙ্গাতে। কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। ব্যথা তো হবে, ব্যথা তো হবেই দিদি। তার কারণ হচ্ছে যদি একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে তুমি যদি যাও একটা নামাজ পড়তে, তুমি যদি রোজা রাখার ভান করো, রোজা রাখলে ঠিক আছে, কিন্তু তার ভান করো, নাটক করো, সেই নাটকগুলোকে যখন আবার সেই মুসলিম সমাজের লোকেরা ভালোভাবে নিয়ে নেয়, তখন তো আমাদের ব্যথা হয়, খুব ব্যথা হয় দিদি, খুব ব্যথা হয়। দিদি বলছি এই মুসলমানরা এরা যে বলছে এত আন্দোলন করছে, এত লোক জমায়েত হয়েছে, এত এরা অত্যাচার করছে মানুষের উপরে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুরো, আবার মানুষকে গ্রাম ছাড়া করে দিচ্ছে, তো এইগুলো নিয়ে তোমার মনে একটু বেদনা জাগে না? তুমি এদের সাথে একটু কথা বলো। আর তুমি যে কথা বলবে তুমি মাথায় কিন্তু হিজাব পরে যেও, দিলে তারা আরও তোমার কথাটা ভালোভাবে শুনবে। তো এখানে তোমাকে অনুরোধ করবো কিছু বলো। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। বাহ দিদি বাহ, তুমি এদেরটা যে স্টাডি করবে বলেছো এতেই আমরা খুশি। তুমি করো না করো, তুমি যে মুখে স্বীকার করেছো এর জন্য আমরা বহুত খুশি দিদি, বহুত খুশি। তো এই খুশি রাখার আমাদের কোনো জায়গায় নেই, জায়গা যদি থাকে না থাকে আমি বস্তায় ভরে রাখবো খুশিগুলোকে। তুমি আমাকে শুধু একটা কথা বলো দিদি, যে তুমি কি করতে পারো। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কোনটাই ভাও না। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট।
আচ্ছা আচ্ছা, আজকে তুমি প্রতিশ্রুতির একটা নতুন নাম দিলে, তো এরপরে তুমি যা যা প্রতিশ্রুতি দিয়েছো সেটাকে আমরা এইরকম চিটিংবাজ ভাঁওতামি হিসাবে নেব। মুসলিম ভাইদেরকে বলবো একটা কথা, যে দিদি তোমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে ওগুলো কোনো প্রতিশ্রুতিই নয়। দিদি তোমাদের সাথে শুধু খেলা করছে। আর এই মুসলিম সমাজটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে কাজ করছে। কেন্দ্র সরকার যেটাকে ভোট ব্যাংক হিসাবে নেয়নি। আর যদি তৃণমূল সরকার মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে না নিত, তাহলে ওদেরকে জোর করতো, ভাই তোরা স্কুলে যা, পড়াশোনা কর, সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন কর, তোরা চাকরি পা, ভালো থাক। না, দিদি চাইছে যে সকালবেলা ওই মুসলিমরা নামাজ পড়ে বেরিয়ে এই ল ভাঙা, টিন ভাঙা, কড়া ভাঙা, প্লাস্টিক, বই, খাতা, মাথার চুল, এইরকম করে করে 200-400 টাকা ইনকাম করে ঘরে মোটামুটি 6-7টা ছেলে, এগুলোকে নিয়ে মোটামুটি ভালো করে। দিদি চাইছে যে এইরকম করে ওদের জীবনটা পেরিয়ে যাক, ওরা যেন চাকরি না চায়, তাহলেই হবে। কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব, যেসব রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেপুলে আছে সেই ছেলেপুলেগুলোকে ওই রাজ্য থেকে বার করে দিন। দিলে কি হবে, দিলে পশ্চিমবঙ্গে কতজন ছেলে মেয়ে বেকার আছে সেটা জানা যাবে। তো সেটাই আমাদের জানার খুব ইচ্ছে, আমরা জানতে চাই যে কত বেকার আছে। দিদি বলছে চাকরি হয়েছে 46% নাকি চাকরির রেট বেড়ে গেছে, বেকারত্ব কমে গেছে। আমরাও দেখতে চাই যে ভারতবর্ষের কোটা রাজ্য কতজন লোক বসবাস করে, সেটাই আমাদের দেখার আছে। সবাইকে বলবো তোমরা মুসলিমদেরকে তাড়াও, তাহলে আমরা দেখতে চাই যে মুসলিমরা কত শিক্ষায় শিক্ষিত হয়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।